নমস্কার। এই এপিসোডে আমরা আলোচনা করব ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করা স্বাধীনতা সংগ্রামীর বিষয়ে। আজকের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। আসুন আরম্ভ করা যাক। ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের মেদিনীপুর শহরের কেশবপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামের একটি বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন তহসিলদার। তার মার নাম লক্ষ্মীপ্রিয় দেবী। 3 কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান। লক্ষ্মীপ্রিয় দেবীর 2 পুত্র অকালে মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরামের বয়স যখন মাত্র 5 বছর তখন তিনি তার মাকে হারান। 1 বছর পর তার পিতার মৃত্যু হয়। তখন তার বড় দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেন। 1904 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতলাল রায়ের সঙ্গে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন। মেদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। অরবিন্দ ঘোষের সহায়তায় 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিপ্লবীদের পত্রিকা সাপ্তাহিক যুগান্তরের সম্পাদক হন ভূপেন্দ্রনাথ দত্ত। ডগলাস কিংসফোর্ড আলিপুর প্রেসিডেন্সি বিচারালয়ের মুখ্য হাকিম ছিলেন, যার হাতে ভূপেন্দ্রনাথ দত্ত এবং যুগান্তরের অন্যান্য সম্পাদকদ্বয়ের মামলা চলছিল, যাদের তিনি কঠোর সাজা শুনিয়েছিলেন। যুগান্তর মামলার বিরুদ্ধে প্রচারে অংশ নেওয়া একজন সুশীল সেনকে চাবুক মারার সাজা দেওয়ায় কিংসফোর্ড সাহেবের জাতীয়তাবাদীদের কাছে কুখ্যাতি ছিল। আলিপুর প্রেসিডেন্সি আদালতে মুখ্য হাকিম হিসাবে কাজে যোগ দেওয়ার সময় থেকেই নবীন রাজনৈতিক কর্মীদের কঠোর ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ করতেন। তিনি ওইসব কর্মীদের শারীরিক নির্যাতনের সাজা দিতেন। হেমচন্দ্র এবং বারীন্দ্র কুমার কিংসফোর্ডকে তাদের পরবর্তী লক্ষ্য হিসাবে স্থির করেন। প্রথম প্রচেষ্টায় বইয়ের ফাঁপা অংশে প্যাক করা হয়েছিল বারুদ এবং বাদামি কাগজ দিয়ে মুড়ে নবীন বিপ্লবী পরেশ মল্লিক কিংসফোর্ডের বাড়িতে দিয়ে আসেন। কিংসফোর্ড প্যাকেটটা না খুলে পরে দেখবেন বলে তার শেলফে রেখে দেন। 1908 খ্রিস্টাব্দের মার্চে বিচারকদের নিরাপত্তার ভয়ে কিংসফোর্ডের পদোন্নতি করে সরকার তাকে বিহারের মুজাফফরপুর জেলার বিচারপতি হিসাবে বদলি করেন। তার সঙ্গে যায় আসবাবপত্র, লাইব্রেরি এবং সেই বইটি। অনুশীলন সমিতি কিংসফোর্ডকে হত্যা করার প্রচেষ্টা জারি রেখেছিল। এপ্রিলে 2 সদস্যের একটা পরিদর্শক দল মুজাফফরপুর সফর করে, যাতে যুক্ত ছিলেন প্রফুল্ল চাকি, যিনি অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও অগ্নিযোগের বিপ্লবী। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে
সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। প্রফুল্ল চাকি মুজাফফরপুরে ফিরেছিলেন নতুন ছেলেকে নিয়ে, যার নাম ক্ষুদিরাম বসু। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ এবং তাদের সহযোগীদের কাজকর্মে পুলিশের সন্দেহ হতে থাকে। ব্রিটিশ পুলিশ কিংসফোর্ডের জীবন বাঁচানোর জন্য সচেতন হয়ে ওঠে। কমিশনার এফ.এল. হলিডে মুজাফফরপুর পুলিশ সুপারিনটেন্ডেন্টের উপেক্ষার বদলে সতর্ক হয়েছিলেন। যাই হোক, 4 জন লোককে ম্যাজিস্ট্রেটের বাড়ি পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। ইতিমধ্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি নতুন নাম ধারণ করে যথাক্রমে হরেন সরকার ও দীনেশচন্দ্র রায় হয়েছেন এবং কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় পরিচালিত এক দাতব্য সরাইখানায় ধর্মশালা তার বাসা নেন। তাদের অজ্ঞাতবাসের দিনগুলোতে ওই বিপ্লবীদ্বয় তাদের লক্ষ্যের কার্যকলাপ এবং দৈনন্দিন রুটিনের উপর নজরদারি করতেন। দুই বিপ্লবী সফলতভাবে 3 সপ্তাহের উপর তাদের পরিচয় গোপন রাখতে পেরেছিলেন। মুজাফফরপুরের সুপারিনটেন্ডেন্ট আর্মস্ট্রং এর কাছ থেকে একটা চিঠি নিয়ে সিআইডি অফিসার কলকাতা ফিরে এসেছেন, যাতে বলা হয়েছিল যে বিপ্লবীদ্বয় ওখানে পৌঁছায়নি। 29 এপ্রিল সন্ধ্যায় ক্ষুদিরাম এবং প্রফুল্ল তাদের পরিকল্পনা কার্যকর করার জন্য জায়গামতো হাজির হয়েছিল। স্কুল ছাত্রের ভান করে মুজাফফরপুর পার্কে তারা সমীক্ষা করছিলেন যে এটা ব্রিটিশ ক্লাবের উল্টো দিকে, যেখানে কিংসফোর্ড ঘন ঘন আসেন। একজন কনস্টেবল তাদের দেখেছিল। প্রিঙ্গল ক্যানেডি নামে একজন ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কিংসফোর্ড এবং তার স্ত্রী ব্রিজ খেলছিলেন। তারা রাত 8:30 নাগাদ বাড়ি ফিরতে মনস্থ করেন। কিংসফোর্ড এবং তার স্ত্রী একটা গাড়িতে ছিলেন, যেটা ক্যানেডি এবং তার পরিবারের গাড়ির মতোই দেখতে ছিল। ক্যানেডি মহিলাগণ কিংসফোর্ডের বাড়ির চত্বর থেকেই যাচ্ছিলেন। যখন তাদের গাড়ি ওই চত্বরের পূর্ব ফটকে পৌঁছায়, ক্ষুদিরাম ও প্রফুল্ল গাড়িটার দিকে দৌড়ে যান এবং বারুদ নিক্ষেপ করেন। গাড়িতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। গাড়িটাকে সঙ্গে সঙ্গে কিংসফোর্ডের বাড়িতে আনা হয়। গাড়িটা ভেঙে গিয়েছিল এবং ক্যানেডি মহিলাগণ ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন। মিস ক্যানেডি 1 ঘন্টার মধ্যেই মারা যান এবং মিসেস ক্যানেডি গুরুতর আঘাতের ফলে 2 মে তারিখে প্রয়াত হন। ক্ষুদিরাম এবং প্রফুল্ল নিজেদের রাস্তায় পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। মধ্যরাতের মধ্যে সারা শহর ঘটনাটা জেনে গিয়েছিল এবং খুব সকাল থেকে সমস্ত রেল স্টেশনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে প্রত্যেক যাত্রীর উপর নজর রাখা যায়। সকাল পর্যন্ত ক্ষুদিরাম 25 মাইল পায়ে হেঁটে ওয়াইনি নামে এক স্টেশনে পৌঁছান। যখন তার চায়ের দোকানে তিনি 1 গ্লাস জল চেয়েছিলেন, তখন তিনি ফতে সিং এবং শিবপ্রসাদ সিং নামে 2 জন কনস্টেবলের মুখোমুখি হন, যারা তার ময়লা পা এবং বিধ্বস্ত ও ঘর্মাক্ত চেহারা দেখে কিছু সন্দেহ করেছিল। কয়েকটা প্রশ্ন করার পর তাদের সন্দেহ বেড়ে যায় এবং তারা ক্ষুদিরামকে আটক করার সিদ্ধান্ত নেয়। ক্ষুদিরাম তাদের দুজনের সঙ্গে সংগ্রাম শুরু করে এবং তৎক্ষণাৎ 2টো রিভলভার একটা পড়ে যায়। অন্য রিভলভারটা দিয়ে কনস্টেবলদের গুলি করতে উদ্যত হওয়ার আগেই কনস্টেবল একজন ক্ষুদিরামকে পিছন দিক থেকে ধরে ফেলে। নবীনতর এবং হালকা চেহারার ক্ষুদিরামের পক্ষে নিজের প্রতিরক্ষা অথবা অব্যাহতি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তার কাছে 37 রাউন্ড গোলাগুলি, 30 টাকা নগদ, একটা রেলপথের মানচিত্র এবং 1 পাতা রেলের সময় সারণী ছিল। ক্ষুদিরাম চিরকালের জন্য ধরা পড়ে গেলেন। ওয়াইনি রেল স্টেশনটা বর্তমান নাম বদল করে হয়েছে ক্ষুদিরাম বসু পুষা স্টেশন। অন্যদিকে প্রফুল্ল কয়েক ঘন্টা কষ্ট করে অনেকটা হেঁটেছিলেন। দিনের মাঝামাঝি ত্রিগুণাচরণ ঘোষ নামে এক নাগরিক লক্ষ্য করেছিল যে একজন যুবক তার দিকেই আসছেন।
তিনি বিস্ফোরণে ভীত হয়েছেন এবং অনুভব করেছেন যে প্রফুল্ল চাকি হলেন সেই অন্য বিপ্লবী। ত্রিগুণাচরণ ঘোষ তার জীবন রক্ষা করে তাকে তার বাড়িতে বিশ্রাম নিয়ে বাঁচাতে চাইলেন। তিনি সেই রাতেই প্রফুল্লর কলকাতার ফেরার ব্যবস্থা করেছিলেন। তিনি সমস্তিপুর থেকে মোকামাঘাট যাওয়ার এবং পরবর্তী যাত্রায় হাওড়া যাওয়ার ট্রেনের টিকিটের ব্যবস্থা করেন। ট্রেনের একটি বগিতে ব্রিটিশ পুলিশের একজন সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি সফর করছিলেন। একটা কথোপকথনে তিনি ধরে ফেলেন যে প্রফুল্লই হচ্ছেন সেই অন্য বিপ্লবী। শিমুড়িঘাট রেল স্টেশনে প্রফুল্ল যখন জল খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন, তখন মিস্টার ব্যানার্জি মুজফ্ফরপুর থানায় একটা টেলিগ্রাম পাঠান। মোকামাঘাট রেল স্টেশনে প্রফুল্লকে পাকড়াও করার চেষ্টা করেন মিস্টার ব্যানার্জি। প্রফুল্ল তার কাছ থেকে রিভলভারটা নিয়ে নিজের মতো লড়াই করার চেষ্টা করেন, কিন্তু শেষে যখন দেখেন রিভলভারে একটি মাত্র গুলি আছে, তখন তিনি নিজের মুখের মধ্যে গুলি করেন। হাতে হাতকড়ি লাগানো ক্ষুদিরামকে পয়লা মে মুজফ্ফরপুর থেকে আনা হয়। পুরো শহর থানায় ভিড় করেছিল একদল সশস্ত্র পুলিশ কর্মীর ঘিরে থাকা একটা কিশোর ছেলেকে শুধু এক পলক দেখার জন্য। জেলা শাসক মিস্টার উডম্যানের বাড়িতে ক্ষুদিরামকে আনা হয়েছিল। পরের দিন অর্থাৎ 1908 খ্রিস্টাব্দের 2 মে ইংরেজি দৈনিক দ্য স্টেটম্যানে লিখেছিল, একটা ছেলেকে দেখার জন্য রেল স্টেশনে ভিড় জমে যায়। 18 অথবা 19 বছরের এক কিশোর হলেও তাকে রীতিমতো দৃঢ় দেখাচ্ছিল। বাইরে তার জন্যই রাখা এক 4 চাকার খোলা গাড়িতে উঠতে প্রথম শ্রেণীর এক রেল কামরা থেকে বেরিয়ে সে হেঁটে আসছিল, এক উৎফুল্ল কিশোরের মতো, যে কোনো উদ্বেগ জানে না। গাড়িতে নির্দিষ্ট আসনে বসার সময় ছেলেটা চিৎকার করে বলে উঠল, বন্দে মাতরম। ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর কাছ থেকে এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন। তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। একের পর এক হামলার দায়ে 3 বছর পর তাকে আটক করা হয়। 30 এপ্রিল 1908 খ্রিস্টাব্দে মুজফ্ফরপুর বিহারে রাত 8:30টায় ইউরোপীয় ক্লাবের সামনে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয়। 21 মে 1908 তারিখে যা আলিপুর মামলা নামে পরিচিত হয়। 2 জন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ কর্নাটফ এবং 2 জন ভারতীয়, লাখনী প্রসাদ ও জানকী প্রসাদ। রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স খুব কম ছিল। বিচারক কর্নাটফ তাকে প্রশ্ন করেন, তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা সে বুঝতে পেরেছে কিনা। ক্ষুদিরাম আবার মুচকে হাসলে বিচারক আবার প্রশ্নটি করেন। ক্ষুদিরাম তখন চিৎকার করে বলেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর 6টায়। ফাঁসির মঞ্চ ওঠার সময় তিনি হাসি মুখে ছিলেন। ক্ষুদিরামকে নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এবং অনেক গানও তখন রচিত হয়েছিল। ফাঁসি দেওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস এবং 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম বিপ্লবী হিসাবে আখ্যায়িত করেছিল। বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেশরীতে
দুজন নবীন যুবককে সমর্থন করে আওয়াজ তোলেন, অবিলম্বে স্বরাজ চাই। যার ফল হয় অবিলম্বে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার দেশদ্রোহিতার অপরাধে তিলককে গ্রেপ্তার করে। ক্ষুদিরাম বসু সম্পর্কে হেমচন্দ্র কানুনগো লিখেছেন যে ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। তার স্বভাবে নেশার মতো অত্যন্ত প্রবল ছিল সৎ সাহস, আর তার ছিল অন্যায় অত্যাচারের তীব্র অনুভূতি। সেই অনুভূতির পরিণতি বক্তৃতায় ছিল না, বৃথা আস্ফালনও ছিল না, অসহ্য দুঃখ কষ্ট বিপদ আপদ এমনকি মৃত্যুকে বরণ করে প্রতিকার অসম্ভব জেনেও শুধু সেই অনুভূতির জ্বালা নিবারণের জন্য নিজ হাতে অন্যায়ের প্রতিবিধানের চেষ্টা করবার ঐকান্তিক প্রবৃত্তি ও সৎসাহস ক্ষুদিরাম চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। স্বদেশপ্রেমী এই স্বাধীনতা সংগ্রামীকে জানাই কোটি কোটি প্রণাম। নমস্কার। Please subscribe Amit the Storyteller channel.